যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা, তখন মনে হলো কি না, এই ছবিটা এমন একটা ছবি, এমন একটা গল্প করতে চলেছে যেখানে আমার বা দেব এন্টারটেনমেন্টে থাকা উচিত। তার আগে এটা বোঝাতে হবে দর্শক আছে, হলে আসছেন, দর্শক নাচছেন, এনজয় করছেন, এসছেন তো। কারণ আমি 2026-27-এর মধ্যে 50 কোটি বক্স অফিস করতে চাইছি। আমার মনে আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। ডিফিকাল্ট চরিত্র যেটা আমি আমার 6-7 বছরের কেউ পাত্তাই ভাবিনি, তোতলা বলি আমার কাটিয়ে দিয়েছে, পাইনা বলেই কাটিয়ে দিয়েছে। কারণ আমার বিশ্বাস ছিল এই পুরো টিমের উপরে, আমার বিশ্বাস ছিল গল্পের উপরে, আমার বিশ্বাস ছিল যে এই গল্পটাও মানুষের কাছে আসা। সেই বিশ্বাস থেকে আমাদেরকে অ্যাজ এ প্রডিউসার আমার সব রকম ছবি করা উচিত। কিন্তু বিনোদিনী সবের মধ্যে পড়ে না। বিনোদিনী ওয়াজ অলওয়েজ স্পেশাল, কারণ যাকে নিয়ে ছবি, তার অবদান, তার স্যাক্রিফাইস থিয়েটার ওয়ার্ল্ডের জন্য, এবং সেই গল্পটা যদি না আসে তাহলে কোন গল্পটা আসবে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল কি এই ছবিটার পাশে থাকা উচিত। আর এই ছবিটাকে শুধু পাশে থাকা নয়, আমার মনে হয় এই ছবিটাকে যেই স্কেলে বানানো উচিত, সেই যেটা ডিমান্ড করে সেটাই আমরা চেষ্টা করেছি। এবং আমার মনে হয় কি যখন আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনারাও ওই ফিলটা পাবেন, ওই 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 ইরাটা খুঁজে পাবেন কিনা এটা 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 বিগ ক্যানভাসের ছবি। এটা রুক্মিণীকে প্রশ্ন করো না, আমার সে খেটেছে, আমি কেন ক্রিম নেবো এটার মধ্যে। আমার আমি শুধু ইনভেস্ট করেছি, আমার ক্রিয়েটিভ জায়গাটা ছিল কি গল্পটা কেমন দাঁড়াবে, যেটা রাম বললো, এবং কাস্টিং কে কে হবে সেটার দায়িত্ব আমার ছিল। পুরো ভালো লাগা আমার, সেটা আর্টিস্টের ক্রেডিট, ডিরেক্টরের ক্রেডিট এবং ওর টিমের ক্রেডিট। যেভাবে ওকে সাজানো হয়েছে, যেভাবে ও পারফর্ম করেছে, ওর ওয়ার্কশপ, ওর সবকিছু আমার মনে হয় এখানে আমার আমি ছোট করবো। আমি কিভাবে যখন আমাকে দেখালো বিনোদিনী ফার্স্ট লুকটা, তখন মনে হলো কি না, এই ছবিটা এমন একটা ছবি, এমন একটা গল্প করতে চলেছে যেখানে আমার বা দেব এন্টারটেনমেন্টে থাকা উচিত। তাকে ফার্স্ট লেডি অফ থিয়েটার বলা হতো, এবং তুমি যে ন্যায্য বিচার, আমি যে সম্মানটা, আমি তোমার ছবি আসে নাকি তোমার হাত ধরেই কোথাও সেটা হলে এটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার সম্ভব হয়নি। তো সেটা নিয়ে যদি এইটা আমার হাত ধরে হয়নি, এটা পুরোপুরি রুক্মিণীর আইডিয়া। রুক্মিণী সিএম কে জানিয়েছিলেন এবং সিএম এটা বুঝতে পেরেছিলেন, এবং আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা আমার মনে হয় রুক্মিণী যাওয়া উচিত। আমি অ্যাজ এ টিম আমি সঙ্গে ছিলাম, বাট এই ক্রেডিটটা আমার নয়। একটা চুরি হয়েছে কেন ট্রোলারদের কি বার্তা? কিছুই না, আমার মনে হয় কাজের জবাব। আমার মনে হয় আজকের দিনে সোশ্যাল মিডিয়া বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়গায় তুমি যত বেশি পপুলার হবে তত বেশি তোমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। এবারে তুমি কাজ করবে না সেটা উত্তর দেবে। আমার মনে হয় আমি আজ অব্দি 18 বছর হয়ে গেছে, আরো বেশি 19 বছর হলো। আমার চেয়ে বেশি টলতে কেউ হয়নি। আমি তো কাউকে জব দিতে যাইনি। আমার মনে হয় আমার কাজই জব দিয়েছি, এবং রুক্মিণীও তার জব দেবে, কথাবার্তার মাধ্যমে নয়, সিনেমার মাধ্যমে। এবারে আজকে তো ট্রেলার রিলিজ, তোমাদের ভালো লেগেছে, সবাই তো মানে হয় নাকি একটা মেয়ে অভিনয়ের মাধ্যমে যা যা করা দরকার নিজের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য, আমার রুক্মিণী সমস্ত জিনিসগুলো করেছে, তার পরিশ্রম দেখা যাচ্ছে। এবারে যারা ট্রোল করেছেন, আমার যারা ট্রোল আছে তারা আমার ছবি দেখে আজকে অনেকেই, তারা আমার ফ্যান, তারা আমার সঙ্গে ইন্টারভিউ নিয়েছে, তারা আমার সঙ্গে আমার ট্রেলার শেয়ার করেছে। আমার মনে হয় রুক্মিণীও সেই সময়টা রুক্মিণীকেও দিতে হবে। আমার মনে হয় কি যে সব সময় সেই সর্দার হবে, তো আমার মনে হয় ট্রোলারটা সহ্য করতে হবে আজকের দিনে। আমার মনে হয় কি, এবং কাজটাই হচ্ছে জব, মানে কাজটা যদি ভালো হয় এমনি তোমাকে কাউকে জব দিতে হবে। একটা বড় বিষয় ছিল, তুমি বলছিলে যে কে গিরিশ ঘোষ করবেন, কে গুরমুখ করবেন, সেটা যদি একটু বলো। এটা আমার আর রামের অনেক দীর্ঘ দিনের আলোচনা এবং সমস্ত কিছু নিয়ে আমার মনে হয় কি, বা রাম যে নামগুলো বলেছে তাতে আমি সহমত হয়েছি, বা আমি যে নামগুলো বলেছি তাতে রাম সহমত হয়েছে। আজকে তবে এটা তো প্রসেস, এমন একটা পিরিয়ড ড্রামা কাস্টিং করাটা সত্যি একটা ডিফিকাল্ট টাস্ক। বাট আমরা ভেরি হ্যাপি কে যেই অভিনেতাদেরকে আমরা চরিত্রগুলোতে নিয়েছি, আমার মনে হয় সবকটা চরিত্র যেহেতু আমাদের কাছে একটা ক্যানভাস ছিল, কে কেমন দেখতে, কাকে কিভাবে লুকটা ডিজাইন করা হবে, আমরা চেষ্টা করেছি 99% সেই লুকটার কাছাকাছি অভিনেত্রীদেরকে নিয়ে আসা, এবং আমার মনে হয় তারা দুর্দান্ত অভিনয় করেছে। বাকিটা আপনার সিনেমার পর্দায় দেখতে পাবেন। দাদা, একটা কথা রুক্মিণীদি বলেছিলেন যে 17 বছর লেগেছে তোমার ভাঙতে নিজেকে, এতগুলো ক্যারেক্টার করতে, সেখানে রুক্মিণীদি 7 বছরে করছে, সেটা নিয়ে কিভাবে? কারণ আমি যেটা 18 বছর লেগেছে একটা
খাদান করতে, খাদান তো আমি করেইছি, বা একটা টেক্কা বা একটা বাঘা যতীন করতে বা বনহাস করতে, সেটা যেভাবে ও করে যাচ্ছে, যেভাবে ও, আমার বুমরাংটা খুব অন্যরকম ছিল, টেক্কা খুব অন্যরকম ছিল, এখন বিনোদিনী আমার মনে হয় রেসপেক্ট, যেটা আমি বলি হয় না তোমার কম্পিটিশন কে, আমার কম্পিটিশন যদি আজকে আমি যদি বলি আমার কম্পিটিশন রুক্মিণী, কারণ ওর কাছে যেইভাবে কাজে বা চরিত্রগুলো আসে, ডিফিকাল্ট চরিত্র, যেটা আমি আমার 6-7 বছরের পারটাই দিই, ভাবিনি, তোতলা বলি আমার কাটিয়ে দিয়েছে, অভিনয় পায় না বলেই কাটিয়ে দিয়েছে। তো আই এম ভেরি প্রাউড অফ নোয়িং হার, ওয়ার্কিং উইথ হার। আর আমার বিশ্বাসকে যেহেতু বিনোদিনী, তোমার প্রশ্ন করছি, বিনোদিনী এত বড় স্টার ছিলেন, যদি আজকে জাস্টিফাই করতে আমার কাছে সবচেয়ে বড় স্টার যে এই স্টারের রোলটা করতে হবে সেটা হচ্ছে আরে এবার এটার জন্য অপেক্ষা করেছে, এবং এই যে 5 বছরের জার্নিটা, তোমার ফটোশুট করা, তারপর আস্তে আস্তে বিনোদিনী যাওয়া, সেই জায়গাটা তুমি কিভাবে রুক্মিণীকে দেখেছো, মানে কতটা ডেডিকেশন ছিল যে বিনোদিনীর জন্য? তবে এই প্রশ্নটা আমার না, এই প্রশ্ন রুক্মিণীর প্রশ্ন। দেখো একটা তো সাকসেস এরকম ভাবেই হয়, আজকে আমরা আলোচনা করছি বিনোদিনী রিলিজ অফ এই ছবিটা যখন সাকসেস হবে, সাকসেস হ্যাজ দেয়ার ওন স্টোরিজ, ওন হার্ডশিপ, ওন স্ট্রাগল। তো আমার মনে হয় যে কোনো এরকম ধরনের ছবি, বড় ছবি, মানে না এইটাকে বলে, এটাকে লিপ বলে, একটা জাম্প বলে, মানে যেই ধরনের তুমি একটা প্যাটার্ন অফ কাজ করে যাচ্ছ, সেখান থেকে মিথ ভাঙতে গেলে বা কিছু একটা ডেরিং বা রিস্কি কিছু করতে গেলে এই প্রসেসটা কিন্তু তোমাকে স্ট্রাগল করতে হবে, তোমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কারণ মানুষ তোমাকে একটা সুযোগ দেবে, 12টার সময় রিলিজ হলে 12:30 অব্দি টাইম আছে তোমার পুরো ছবিটাও দেখবে না, 8 ঘন্টার মধ্যে তোমাকে রায় দিয়ে দেবে ছবিটা ভালো না খারাপ, সঙ্গে সঙ্গে লিখতে শুরু হবে, এটা বাজে না। তো এই 8 ঘন্টার জন্য তোমার 4-5 বছর যতই মানে নিজেকে প্রিপেয়ার করতে হয় না কেন, করতে হবে। অ্যান্ড বিনোদিনী ইজ নট ইজি ফিল্ম, যে কোনো মানুষের জন্য। অ্যাজ এ প্রডিউসার আমার জন্য সহজ ছিল না, আমি তো প্রডিউসারের কাজ তো অতটা থাকে না, বাট ভাবো ডিরেক্টর, অ্যাক্টর, টেকনিশিয়ানদের কতটা ডিফিকাল্টি হয়েছে হয়তো। সো যেহেতু আমাদের লিমিটেড বাজেট, সোর্স কম দিনের মধ্যে শুটিংটা শেষ করতে হবে, তার সত্ত্বেও আমার মনে হয় এই পুরো ক্রেডিটটা যায় আমার পুরো টিমকে, মানে যারা অ্যাকচুয়ালি ফিল্ডে নেমে কাজ করেছে। দেখো বেঙ্গল ট্যুরের পর কারণ আমি 2026-27-এর মধ্যে 50 কোটি বক্স অফিস করতে চাইছি, কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো যেগুলো ভেঙে গেছে, যেগুলো মেরামত হচ্ছে না, সেই সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তাদের মালিকগুলোকে বোঝানোর চেষ্টা করছি, দর্শক হলে আসছে, হাউসফুল হচ্ছে, আপনারা যদি একটু মেরামত করে নিন, একটু ভালো করে দিন, একটু সিটগুলো ভালো বা একটু এসি কনভার্ট করে নিন, তাহলে আমরা 2027 গিয়ে আজকে আমরা 15-20 কোটি টাকা যে বক্স অফিস বলছি, আমার 27-এর মধ্যে এটা 50 কোটি টাকা নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য প্রসেস, কে এই সিঙ্গেল স্ক্রিনগুলো যাওয়া, তাদের মালিককে বোঝানো, দর্শক কিন্তু আসছে, তার মানে দেবের জন্য আসছে বা খাদানের জন্য আসছে, তো তখন আজকে যেখানে যাচ্ছে এখানে 2টো শো হাউসফুল হয়ে যাচ্ছে, অ্যানাউন্স করে যাচ্ছে, তার মানে দর্শক আছে। যদি না চলে তার মানে কি, হলের জিনিসটাকে ঠিক, ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিক করতে হবে। দিস ইজ দ্য প্রসেস। আমার মনে হয়েছে আমার টার্গেট 2027-এর মধ্যে ইন্ডাস্ট্রি কিভাবে আমরা 50 কোটি করবো, এই নিজেদের মধ্যে লড়াই করে সেইটার টাইম নষ্ট না করে, আমি সেটা একটা এই টাইমটাকে আমি কোথাও ইউজ করছি, এটা আজকের জন্য করছি না, এটা আমি 2027-এ আমার লক্ষ্য, যখন আমরা 30 কোটি 40 কোটি বক্স অফিস মানে পৌঁছবো, এইটাই একমাত্র রাস্তা। যে এই সিঙ্গেল স্ক্রিনগুলোকে যদি আমরা না ঠিক করি, না ইমপ্রুভ করি, তো এই সংখ্যাটা আমরা কোনদিন টাচ করতে পারবো না। তাদেরকে এটা বোঝাতে হবে দর্শক আছে, হলে আসছেন, দর্শক নাচছেন, এনজয় করছেন, এসছেন, তো আপনি আরেকটু হলটা ঠিক করুন, দেখবেন আরো বেশি দর্শক। এই জন্যই আমার সিঙ্গেল স্ক্রিন ট্যুরটা। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।